৭৫ বছর আগে তৈরি হওয়া এমন একটা আইন, যে আইনটার মাধ্যমে না আপনি কোর্টে গিয়ে আবেদন করতে পারবেন, না ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করতে পারবেন, না হিউম্যান রাইটস কমিশন কিছু করতে পারবে। এমনই একটা স্পেশাল পাওয়ার ল বা অ্যাক্ট ৭৫ বছর ধরে চাপা ছিল, কিন্তু আজকে সেটা প্রকাশ্যে এলো এবং সকলের সামনে আসলো। বাংলাদেশি মানুষরা, যে সমস্ত বাংলাদেশি মানুষরা অবৈধভাবে প্রবেশ করেছে, তাদের জন্য তৈরি করা আজ থেকে ৭৫ বছরের আগেকার আইন, এবং মারাত্মক লেভেলে বলা হচ্ছে যে মারাত্মক লেভেলে একটা কঠিন আইন, যে আইনটা আজকে সকলের সামনে পেশ করা হচ্ছে। এবং সকলে মানে চারিদিকে এই আর্টিকেলটা নিয়ে চারিদিকে ডজন ডজন আর্টিকেল প্রকাশ হচ্ছে। আপনারা জানেন যে আসামে মধ্যে অবৈধ বাংলাদেশি মানুষ, প্রচুর মানুষ ঢুকে গেছে এবং অনেক মানুষ আছে, কিন্তু আসামের কাছে বা আসাম রাজ্যের কাছে বা আসাম সরকারের কাছে একটা স্পেশাল আইন তৈরি করা ছিল এবং লুকিয়ে ছিল সেই আইনটা, যেটা হয়তো আমরা অনেকেই জানতাম না, হয়তো গভর্নমেন্টও জানতো না, কিন্তু সেই ৭৫ বছর আগেকার তৈরি করা আইন এবার সকলের সামনে আনা হচ্ছে। সকলকে দেখানো হচ্ছে যে এই আইনটা তৈরি হয়েছে আসামের মধ্যে ৭৫ বছর আগেকার, কারণ তখনও বাংলাদেশি মানুষদের আটকানোর জন্য একটা কঠোরতম একটা আইন তৈরি করা হয়েছিল এবং চারিদিকে চর্চার বিষয় হয়ে গেছে এই ৭৫ বছরের স্পেশাল আইন। কি আইন আছে যেখানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যেখানে ২৪ ঘন্টা টাইম দেওয়া হচ্ছে। এই আইনের মাধ্যমে ২৪ ঘন্টা, বেশিক্ষণ না, ২৪ ঘন্টা, ২৪ ঘন্টার মধ্যে ভারত ছেড়ে চলে যাও, আসাম ছেড়ে চলে যাও। এবং এই আইনের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে রাস্তা, কোন রাস্তা দিয়ে তোমরা যাবে সেইটাও কিন্তু এই আইনের মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে এই রাস্তা দিয়ে আপনারা যাবেন। এরপর যদি ২৪ ঘন্টা পর যদি কোনো বাংলাদেশি মানুষ আসাম রাজ্য ছেড়ে না যায়, তাহলে কি হবে? তাহলে তাকে তুলে এনে লকআপে বন্দি করা হবে, ৩ বছর ওপর ৩ বছর পর্যন্ত তার জেল হবে। এবং ৩ বছর পর আপনি যদি ভাবেন যে আমি আবার মানে নাগরিকত্ব পেয়ে যাব, আবার বিন্দাস ঘুরে বেড়াবো, ভুল ধারণা। ৩ বছর পর আবার তাকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশের বর্ডারে ফেলে দেওয়া হবে। এমনই একটা কঠোর আইন শুনেছিলেন, হয়তো অনেকেই জানতেন না এই আইনটার ব্যাপারে, অনেকে বুঝতেই পারেননি। এই আইনটা যদি আপনার ওপর লাগু হয়ে যায়, তাহলে না আপনি কোর্টে যেতে পারবেন, না আপিল করতে পারবেন, না ট্রাইব্যুনালে যেতে পারবেন, না কেউ কিছু করতে পারবে। আর এরকম কঠিন আইন আসাম সরকারকে দিয়েছে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। হ্যাঁ, এটা আজকে নয়, ৭৫ বছর আগে পারমিশন দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এরকম একটা আইন শুধুমাত্র আসাম রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য এবং বাংলাদেশিতে আটকানোর জন্য। কিন্তু এই আইনটা আগে কখনো ইউজ হয়নি। আমি সবার প্রথমে আর্টিকেলটা আপনাদের সামনে দেখাই। দেখুন, সবার প্রথমে কি বলছে যে কত সালে হয়েছে, ১৯৫০ সালে 1 মার্চ এই আইনটা এসেছে আসামের মধ্যে। সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ২৪ ঘন্টা, বেশিক্ষণ না, ২৪ ঘন্টার সময় দেওয়া হলো। তাহলে এইটা যদি এখন আবার এটাকে চালু করে দেওয়া হয় বা লাগু হয়ে যায়, তাহলে বুঝতে পারছেন কত সংখ্যক মানুষ মানে আসাম থেকে মানে বাংলাদেশি মানুষ তারা ছেড়ে বাংলাদেশে যেতে হবে। এবং ঘটনাটা কি ঘটেছে, কেন এই আইনের কথা আজকে ৭৫ বছর ইতিহাস তুলে আসছে বা কি হয়েছে, আমি প্রত্যেকটা বিষয় আমি সবার প্রথমে আলোচনা করবো এক এক করে। সবার প্রথমে আমি আইনটা সম্পর্কে আমি আপনাদের একটু বলে দিই। আইনটা হচ্ছে ইমিগ্রেন্ট এক্সপ্লোরেশন ফ্রম আসাম 1950। এই হচ্ছে আইন। এই আইন কি কারণের জন্য ইমপ্লিমেন্ট করা হচ্ছে, যে বর্তমানে এটাকে ইমপ্লিমেন্টেশন করছে আসাম সরকার। এবং কারণ কি? কারণটা হচ্ছে স্বাধীনতার পর, ভারত স্বাধীন হয়ে যাওয়ার পর প্রচুর মানুষ মানে পূর্ব পাকিস্তান, মানে যাকে আমরা বলছি বর্তমানে বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তান থেকে বহু মানুষ কিন্তু চলে এসেছে কোথায়? আসাম রাজ্যের মধ্যে, এবং তারা প্রবেশ করেছে। এবং এত সংখ্যক মানুষ প্রবেশ করে যেটা কন্ট্রোল করাও কিন্তু হাতের বাইরে চলে যায়। তাই সেন্ট্রাল গভর্নমেন্ট আসাম গভর্নমেন্টকে একটা অর্ডার দেয়, একটা আইন দেয়, যাও তোমাকে আমি একটা আইন তুলে দিলাম। সে আইনটা হচ্ছে ইমিগ্রেন্ট এক্সপ্লোরেশন ফ্রম আসাম অ্যাক্ট। এই আইন অনুসারে
যদি কোনো বাংলাদেশি পাও বা পূর্ব পাকিস্তান, তখন তো পূর্ব পাকিস্তানের কথা উল্লেখ ছিল, পূর্ব পাকিস্তানের কোনো মানুষ যদি অবৈধভাবে প্রবেশ করে তাকে তুলে নিয়ে গিয়ে মানে রাস্তা বলে দাও এবং বর্ডারের কাছে ছেড়ে দাও, সে চলে যাক সে বাংলাদেশে। এই আইনে বলা হয়েছে যদি সে না যায় তাহলে তার 3 বছর পর্যন্ত জেলও পর্যন্ত হবে, আইনে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে। কারণটা কি, এরা প্রচুর সংখ্যক মানুষ পূর্ব পাকিস্তান থেকে এসে আমাদের এখানে জমি দখল করছে, মানে সামাজিক চাপ আসছে, রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে, নানান ধরনের ইস্যু তৈরি হচ্ছিল, নানান রকম পরিবেশ তৈরি হয়েছিল, সিচুয়েশন আসছিল, যেখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্তটা 1950 সালে 1 মার্চ এই আইনটা আসলেও, যখন 1950 সালে ঠিক সেই সময় করে এই আইনটা অ্যাকচুয়ালি এনেছিল কে, এই আইনটা আমি তার আগে বলে দিই ইতিহাসটা। এই আইন এনেছিল জওহরলাল নেহেরু। এবং জওহরলাল নেহেরু যখন এই আইনটা আনে তার তখনই কিন্তু আসামে যিনি আপনাদের কি বলে প্রাইম মিনিস্টার ছিলেন গোপীনাথ বরদলৈ, উনি কিন্তু এই আইনটা ইমপ্লিমেন্টেশন করতে চেয়েছিলেন। যে একটা ইস্যু হয়েছিল সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে 40 থেকে 1 লক্ষ মানুষ আসাম ছেড়ে বাংলাদেশ চলে যায়, তারপরে তাদেরকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে নানা রকম সমস্যা হয়েছিল, ঠিক আছে। তখন একজন মানুষকে, আসামে স্থানীয় মানুষকে জেলে বন্দি করা হয়, নানা রকম ইস্যু তৈরি হয়েছিল। তখন জওহরলাল নেহেরু আসামের যিনি সিএম ছিলেন, মুখ্যমন্ত্রী, ওনাকে গোপীনাথ বরদলৈকে উনি চিঠি লেখেন যে ইমিডিয়েট এটা বন্ধ করা উচিত। কারণ সেই মুহূর্তে নানান রকম পরিবেশ তৈরি হয়েছিল। এবং আরও একটা বিষয় ছিল, সেই সময় পাকিস্তানের লিডার লিয়াকত আলীও কিন্তু নানান রকমভাবে চাপ সৃষ্টি করেছিল এবং বারবার বলা হচ্ছিল যে আইনটা বন্ধ করার জন্য, এবং আইনটা কিন্তু বন্ধ হয়ে যায়। বর্তমানে হঠাৎ করে 75 বছর ইতিহাস আবার কেন ফিরিয়ে আসলো বলে দিচ্ছি তার পেছনে। এখানে একটা জিনিস আপনারা পরিষ্কারভাবে দেখুন, এখানে পরিষ্কারভাবে কি হয়েছে, এই আইন অনুসারে না 5 জন মানুষকে তাদেরকে বলা হয়েছে 24 ঘন্টা টাইম দেওয়া হলো, তোমরা বেরিয়ে যাও। কি ঘটনাটা ঘটেছে, ঘটনাটা হয়েছে যে আসামে দুই ফ্যামিলি টোটাল হচ্ছে 5 জন। এই 5 জনের মধ্যে 4 জন হচ্ছে মহিলা, 1 জন হচ্ছে পুরুষ। এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে যে এরা অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে আসামের মধ্যে বসবাস করছে। তাদেরকে ডিস্ট্রিক্ট কমিশনার, শুনে অবাক হয়ে যাবেন, ডিস্ট্রিক্ট কমিশনার, হ্যাঁ এমনই একটা কঠিন আইন যেটা ডিস্ট্রিক্ট কমিশনারকেও পর্যন্ত অর্ডার দেওয়া আছে যে আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি এদিকে বের করে দেওয়ার রাস্তা বলে দেবেন, ঠিক আছে। তো ডিস্ট্রিক্ট কমিশনার পরিষ্কারভাবে এই 5 জন মানুষকে বলে দিয়েছে যে ভাই রাস্তা বলে দিচ্ছি, তোমরা চলে যাও বাংলাদেশে, তোমরা চলে যাও নিজেদের দেশে, কোনো সমস্যা তৈরি করতেও করো না। না এরা পারবে আপিল করতে, না পারবে কোনো প্রকার কেস করতে, কিচ্ছু করতে পারবে না। এবার প্রশ্ন হচ্ছে কোন নাম্বারের উপর ভিত্তি করে পাঠানো হচ্ছে, ফরেনার ট্রাইব্যুনাল নাম্বার 2 অনুসারে এদেরকে বলে দেওয়া হলো যে তোমরা চলে যাও। এবার আরও একটা জায়গায় প্রশ্ন হচ্ছে, এখানে আরও বেশ কিছু জিনিস উঠে আসছে, তাহলে এই আইনটা কি আবার ইমপ্লিমেন্ট হতে চলেছে, আবার কি আসতে চলেছে? তো এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যেটা আসাম সরকারের কাছে একটা স্পেশাল পাওয়ার দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের রাজ্য এশায়ার চলছে, বহু বাংলাদেশি মানুষ চলে যাচ্ছে বর্ডার এলাকা দিয়ে, তার ভিডিও আসছে, আমি সোশ্যাল মিডিয়াও দেখছিলাম সেটা। তারপরে শিলিগুড়ি করিডোর হয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে বা নেপাল বর্ডার হয়ে চলে যাচ্ছে, নানান জায়গা থেকে তারা চলে যাচ্ছে, বেশ ভিডিও ফুটেজ কিন্তু উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে, আমি দেখছিলাম। তো এই পাওয়ার কিন্তু শুধুমাত্র আসাম গভর্নমেন্টকে দেওয়া আছে। আমি আপনাদের আর একটা কথা বলে থাকি, যদি আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা নোট করে নেবেন আপনারা, সেটা হচ্ছে 9333281334। এই নাম্বারটা সকলে নোট করুন। যদি আপনার মনে হয় আপনি আর্থিকভাবে পিছিয়ে, যদি আপনার মনে হয় আপনার টাকা পয়সা দরকার, বা যদি আপনার মনে হয় যে আপনার ফ্যামিলিতে টাকা পয়সা দরকার অল্প সময়ের মধ্যে, ঠিক আছে, বা পড়াশোনা করে বসে আছি, চাকরি হচ্ছে না বা চাকরি হলেও বাইরে যেতে হচ্ছে, চিন্তা নেই, আপনি মাধ্যমিক পাস করেছেন তো তাহলেই হবে। হাতের শিক্ষা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা শিখুন। মাত্র 2 মাস সময় দিতে পারবেন না নিজের কেরিয়ারের জন্য? যদি নিজের কেরিয়ারের জন্য 2 মাস সময় দিতে পারেন, 2 মাস পর আপনি একজন এআই এক্সপার্ট হয়ে
মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তাহলে অতি অবশ্যই সকলকে বলবো এআই শিখুন এবং এআই শিখে নিজের অর্থনৈতিক দিক থেকে স্ট্রং করুন এবং নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। যে সমস্ত গার্জেনরা দেখছেন তাদেরকে বলবো আপনারা প্লিজ সন্তানকে একটা ভবিষ্যৎ উপহার দিন, আর তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম অ্যাডমিশনের সমস্ত বিষয় জানিয়ে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।